আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আমরা সবাই গত ক্লাস যেটা তোমাদেরকে দিয়েছিলাম ওখানে আমরা HTML এর বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আসলে আমরা HTML শেখার জন্য কিছু রুলস পড়বো, যার উপর বেস করে আমরা পরের অধ্যায়গুলো মানে পরের ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? ওকে, সো আমরা কথা না বাড়াই ক্লাসে চলে যাই। আমরা আজকে ক্লাসে অনেকগুলো রুলস পড়বো যেগুলো না জানলে কিন্তু তোমার পরবর্তী ম্যাথগুলো করতে একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা আজকে মেইনলি ফোকাস থাকবে অনেকগুলো রুলস তোমাদেরকে ক্লিয়ার করা, দেন ওর উপর বেস করে দিয়ে একটা ম্যাথ করিয়ে দেওয়া, ঠিক আছে? ওকে, সো আমরা প্রথমেই দেখো এখানে দেওয়া আছে হেডিং যুক্ত করার প্রোগ্রাম। কি যুক্ত করার প্রোগ্রাম বলেছে? হেডিং যুক্ত করার প্রোগ্রাম। এখন হেডিং যুক্ত করার প্রোগ্রাম কি? তোমরা হেডিং বলতে নরমালি কি বোঝো? হেডিং বলতে আমরা হচ্ছে অলরেডি যারা ক্লাসটা করেছো তারা নিশ্চয়ই বলবা যে ভাই আমরা জানি টেবিল হেডার, টেবিল ডাটা, এই টাইপের কিছু একটা হবে। বাট এইখানে আসলে হেডিং বলতে এরকম কিছু বোঝাচ্ছে না। এইখানে তাহলে কি বোঝাচ্ছে? এখানে হেডিং দ্বারা বুঝাই, ধরো আমরা আসলে একটা HTML দ্বারা আসলে আমরা কি করব? নিশ্চয়ই আমরা একটা ওয়েবসাইট করব, রাইট? এখন ওয়েবসাইটটা কি হবে দেখো, আমরা একটা ওয়েবসাইটটা দেখে আসি। একটা ওয়েবসাইট দেখি, যে কোনো একটা ওয়েবসাইট। লেটস সে আমরা ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করি। যেমন ধরো আমরা একটা ওয়েবসাইটে যাব, লেটস সে হচ্ছে wikipedia.com। উইকিপিডিয়াতে যাচ্ছি, দেখো আমাদের সামনে একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এখন একটা ওয়েবসাইটে নরমালি কি থাকে খেয়াল করো, এইখানে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা উইকিপিডিয়ায়। তারপরে দেখো বিভিন্ন মেনু দেখতে পাচ্ছি, এখানে হয়তো বা পিকচার দেওয়া আছে, আবার বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে এদের, যে ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, তারপরে তোমার মেইল করা, লিঙ্কডইন, এরকম সবগুলো কিন্তু ওদের দেওয়া আছে। দেন আমরা হয়তো ওদেরকে ডোনেশন করছে, কিভাবে করছে, এরকম অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যদি যেতে চাই, আমরা অনেক ওয়েবসাইটে আবার দেখতে পারবো যে এখানে ভিডিও দেওয়া আছে, অডিও দেওয়া আছে। তারপরে আমরা বলতে পারি যে একটা ওয়েবসাইটে তোমার কি থাকতে পারে, টেক্সট থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, দেন তোমার অ্যানিমেশন থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, এরকম যে কোনো কিছু থাকতে পারে। দেখো এখানে যখন আমরা কাজগুলো করছি, দেখো এই লেখাগুলো কিন্তু বড় আছে, আবার নিচের লেখাটা ছোট, ঠিক আছে? এখানে খেয়াল করো কোনো লেখা একটু বড় আছে, বোল্ড কালারে, গাঢ় কালিতে আছে, আবার ডানে বামে আছে। দেখো তো ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে তোমার যদি আরো কোনো ওয়েবসাইট দেখতে চাই, যেমন ধরো আমরা যদি আমাদের এই যে স্বজন ভাই ইংলিশের এটাতে যদি যেতে চাই, এই জন্য আমাদের মেবি সাসপেন্ড করছে, সো আমরা অন্য কিছুতে যাওয়ার চেষ্টা করি। লেটস সে আমরা একটা ওয়েবসাইটে যাব, হচ্ছে কি নাম হবে, ধরো HSC ICT দিয়ে সার্চ দিয়ে দেখি কোন কোন ওয়েবসাইট আসে। লেটস সে আমরা দেখতে পাচ্ছি এখানে, ওকে, আমরা আমাদের একটা জাতীয় বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা চলে আসছি। দেখো এখানে ওয়েব পেজে আমার কি কি আছে, এই পিকচার আছে, লেখা কোনোটা ছোট আছে, বড় আছে, এবং এখানে দেখো PDF দেওয়া আছে, লিঙ্ক PDF এর, এরকম অনেক কিছু আছে নিচে। আমরা যদি আরো বিভিন্ন জায়গায় যাইতে হবে, এখানে বই দেখতে পারবো, কিভাবে শিক্ষাক্রম হয়, এগুলো অনেক কিছু দেওয়া আছে। তার মানে আমরা ওয়েবসাইটে কি কি থাকে আমরা দেখতে পারছি। এখন এই ওয়েবসাইটটা আসলে আমরা যদি এখন আবার ব্যাক করি, ব্যাক করে তোমাদেরকে এখানে আসি, এই জিনিসটা আমরা কি করব? একটা ওয়েবসাইট দিয়ে আমরা নর্মালি তোমার দেখবো যে হচ্ছে আমরা যে ওয়েব পেজে কন্টেন্ট গুলা দিয়ে যাচ্ছে, অডিও, ভিডিও, টেক্সট। এখন ধরো আমি মেসি ফ্যান, হ্যাঁ, তো তুমি আমি দুইজন মিলে, মানে দুইজন, ধরো রিয়াদ নামে একটা ছেলে আছে, সে একটা ওয়েবসাইট বানাচ্ছে লিওনেল মেসিকে নিয়ে, আমিও একটা বানাচ্ছি, ঠিক আছে? সো যেটা ডিফারেন্স হচ্ছে, ও যে ওয়েবসাইটটা বানাচ্ছে ওই ওয়েবসাইটেও কি করছে, জাস্ট টেক্সট লিখে চলে গেছে, টানা মেসি কি করছে, মেসি কতগুলো গোল দিছে, কোন ক্লাবের হয়ে খেলেছে, এরকম বিভিন্ন টেক্সট লিখে চলে গেছে হিজিবিজি করে। বাট আমি কি করছি, আমার ওয়েবসাইটটা সুন্দর করে সাজিয়েছি, আমরা মেসির পিকচার দিয়েছি, তার নিচে মেসির ধরো ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিছি লিঙ্ক সহ, দেন মেসির একটা গোলকে ডিসক্রাইব করার সময় আমি সেটার একটা ভিডিও অ্যাড করে দিছি যাতে কেউ দেখতে পারে। যেমন ধরো আমরা বলতেছি আঙ্কারা মেসি, ওর নাম কেন আঙ্কারা মেসি হয়েছে সেই জন্য আমরা একটা ভিডিও দিতে পারি, আমরা মেসির ছবি, তারপরে অডিও দিতে পারি, কোনো ইন্টারভিউ দিতে পারি, সবগুলো সুন্দর করে সাজাইতে পারি। কোনো লেখা একটু বোল্ড করে গাঢ় কালিতে করতে পারি, কোনো লেখা নীল কালারের করতে পারি, বা অন্য কোনো কালার দিতে পারি যাতে আমার অডিয়েন্সের বুঝতে সুবিধা হয়। তো বলো তো, দুইজনই কিন্তু মেসিকে নিয়ে আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি। এখন মানুষ ওরটা দেখবে না আমারটা দেখবে? নিশ্চয়ই আমারটা দেখবে। কেন বলো তো? কারণ আমার ওয়েবসাইটটা নিশ্চয়ই
ওর থেকে আই ক্যাচি হবে, দেখতে সুন্দর হবে এবং ইনফরমেশনগুলো অনেক গুছানো থাকবে। তো তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের জন্য কিন্তু আমার ওয়েবসাইটটা বেটার হবে, কারণ আমার গুছানো ইনফরমেশন। সো আমরা একটা ওয়েবসাইটে HTML কি করে, HTML হচ্ছে তোমার একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো কিভাবে থাকবে, কোথায় থাকবে না থাকবে সেগুলো ঠিক করে। এখন আমার কন্টেন্ট আমরা কিভাবে সাজাইলে আমার অডিয়েন্সের দেখতে সুবিধা হবে, তারা জিনিসটা আই ক্যাচি ভাবে নিবে, তারা রিসিভ করবে সুন্দর করে, সেটার কাজ আমরা। অর্থাৎ একটা ওয়েবসাইট আমরা সাজাবো কত সুন্দর করে সাজাইলে আমার একটা অডিয়েন্স বুঝতে সুবিধা হবে এবং তারা এটা রিসিভ করবে, সেটা হচ্ছে আমরা আজকে শিখবো। ঠিক আছে, তো এখানে হেডিং বলতে মনে রাখবা টোটাল 6টা হেডিং আমার ওদের দেওয়া আছে, 6টা হেডিং টোটাল 6টা। এখন এটা কোন 6টা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। ঠিক আছে, H1 থেকে H6 পর্যন্ত টোটাল 6টা হেডিং দেওয়া আছে, দেখতেই পাচ্ছ H1 থেকে 6 পর্যন্ত দেওয়া। H1 মানে কি বলতে দেখো, বিগেস্ট হেডিং নাম্বার 1, H2 মানে কি বিগার হেডিং নাম্বার 2, দেখো H3 মানে কি বিগ, H4 মানে স্মল, H5 মানে স্মলার, H6 মানে স্মলেস্ট। ওরা আসলে এই হেডিং দ্বারা যেটা বোঝানোর চেষ্টা করছে আমার কোনো লেখা কতটুকু ছোট এবং বড় হবে সেটা বোঝানোর জন্য আমরা H1 থেকে 6 পর্যন্ত ইউজ করব। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, যদি আমরা H1 থেকে 6 পর্যন্ত ব্যবহার করতে চাই তাহলে কি হবে। দেখো আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু H1 থেকে 6 এর বাইরে আর নাই, 6 এর পরে আর কোনো সংখ্যাই কিন্তু নাই। 1 থেকে 6 এই 6টাই, 7 8 নাই এরকম কিছু কিন্তু নাই। অনেকে ভুলে আবার 7 8 দিয়ে আসতে পারো, 6 এর পরে কিন্তু আর নাই। ধরো আমি নরমালি P লিখবো, ঠিক আছে, আমি ধরো P লিখলে এরকম করে লিখি নরমালি, রাইট, P লেখাটা। বাট আমরা যদি H1 দিয়ে P লিখি, H1 কে সিলেক্ট করে B দিই, তাহলে এই P লেখাটা লেটসে এইরকম বড় হবে। এত বড় না, আমি বোঝানোর জন্য বলতেছি, ধরো এরকম একটা বড় লেখা হবে যদি আমি H1 কমান্ড করি। দেন আমরা যদি H2 কমান্ড করি, ধরো এর থেকে একটু ছোট হবে, লেটস সে এরকম হইলো। আমরা 3 কমান্ড করলে কি এর থেকে আরেকটু ছোট হবে, 4 করলে আরো ছোট হবে, 5 করলে আরো ছোট হবে, 6 করলে আরো ছোট হবে। অর্থাৎ আমরা যদি কোনো লেখা ছোট, কোনো আমার একটা টেক্সটটাকে আমি সাজানোর জন্য কোনো টেক্সটকে আমি বড় রাখতে চাই, তাহলে আমি H1 ইউজ করতেছি। যদি একদম ছোট করতে চাই তাহলে আমরা H6 করতে পারতেছি। তোমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছ যে আমরা H1 থেকে 6 পর্যন্ত ইউজ করে লেখাগুলো কিভাবে, দেখো 1 ইউজ করলে সব থেকে বড়, 2 করলে তার থেকে একটু ছোট, 3 আরো ছোট, 4 আরো ছোট, 5 আরো ছোট এবং 6 সব থেকে ছোট। এখন এখানে এক্সামে আসলে মেজারমেন্ট করা খুবই টাফ যে এটা আসলে কতটুকু বড় ছোট। ঠিক আছে, এই জন্য নর্মালি তোমরা যেটা করতে পারো, আমাদের এইচএসসি সিলেবাসে এই যে 1 থেকে 6 এর মধ্যে জাস্ট 1 আর 6 এই দুইটার ব্যবহারই বেশি হয়। যদি লেখাটা ছোট থাকে তাহলে তোমরা 6 দিবা, এন্ড যদি বড় থাকে তাহলে 1 দিবা। তবে মাঝামাঝি যে কোনোটা দিতে পারো যদি তুমি বুঝতে পারো যে এটা এতটুকু বড় বা ছোট হবে। ঠিক আছে, এখন আশা করি তোমরা হেডিং যুক্ত করার প্রোগ্রামটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে একটা কমন মিস্টেক স্টুডেন্টরা কি করে থাকে, ওরা 1 থেকে 6 এর মধ্যে ওরা কিন্তু বুঝতে পারে না যে এই 1 বড় না 6 বড়। ওরা ভাবে 6 মানে হচ্ছে বড় আর 1 মানে হচ্ছে ছোট, এরকম কিন্তু বলতে পারে, কিন্তু এটা কিন্তু মিস্টেক। মনে রাখো 1 বড় 6 ছোট, যেহেতু 6 দেখতে বড় মানে আমরা জানি 6 মানে বড়, সেই হিসাবে বড় বুঝো না, 6 মানে ছোট। 1 বড় হবে, এর থেকে তুমি যতটুকু যাবা ততগুলোই কিন্তু তোমার কি হবে, ছোট হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি পরেরটাতে যাওয়ার চেষ্টা করি, পরের স্লাইডে দেখি আমার এখানে কি দেওয়া আছে। এখানে দেখা হচ্ছে পি ট্যাগ। পি মানে কি? আচ্ছা, পি মানে হচ্ছে আমার প্যারাগ্রাফ। কি মনে থাকবে? পি মানে আমি বোঝানোর চেষ্টা করছি এখানে প্যারাগ্রাফ। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ বুঝাই। উপরে দেখো লেখা আছে প্যারাগ্রাফ ট্যাগ। সো এখানে এই যে পি আমরা বলার চেষ্টা করতেছি, এখান থেকে এই পি বুঝাই হচ্ছে প্যারাগ্রাফকে। এই পি মানে হচ্ছে প্যারাগ্রাফ বোঝাচ্ছে। ঠিক আছে, পি মানে কি বোঝাচ্ছে? আমরা প্যারাগ্রাফ বোঝাচ্ছে। এখন প্যারাগ্রাফ জিনিসটা কি আমরা এটা বোঝার জন্য তোমাদেরকে একটু ব্যাক করাচ্ছি। যেমন ধরো আমরা এখান থেকে আবার একটা ওয়েবসাইটে যাচ্ছি। ধরো আমি কোনো একটা কম্পোজিশন পড়বো, লেটস কম্পোজিশনের নাম আমরা দিচ্ছি 6 সিজন অফ বাংলাদেশ। 6 সিজন অফ বাংলাদেশ কম্পোজিশন। তো আমরা এখান থেকে যদি কম্পোজিশনে যাওয়ার চেষ্টা করি, দেখি এখানে কি দেওয়া আছে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট যে কি দেওয়া না দেওয়া। দেখো আমার এখানে 6টা সিজনের কথা বলছে। এখন দেখো ওরা কি করছে, সামার সিজনের একটা পিকচার দিয়ে দেখো সামার সিজন সম্পর্কে কিছু একটা লিখছে, দেন একটা গ্যাপ ক্রিয়েট করছে, রাইট? গ্যাপ ক্রিয়েট করে দেন হচ্ছে আবার কি রেনি সিজন লিখছে। দেখো রেনি সিজন লেখা শেষ হলে ওরা আবার একটা গ্যাপ রাখছে।
তারপরে কি আমরা অটাম শুরু করছে, এরকম প্রত্যেকটা শেষে দেখা একটা গ্যাপ দিয়ে পরে লেখা শুরু করছে। নর্মালি আমরা যখন কম্পোজিশন লিখি, ধরো 6 সিজন অফ বাংলাদেশ তোমাকে লিখতে বলেছে, তুমি নিশ্চয়ই কি করবা না বলো তো, একটানা সবগুলো লিখবা না, রাইট? তোমরা বলো যে আমরা 6টা আলাদা আলাদা প্যারাই করো। প্যারা কি? প্যারা হচ্ছে প্যারাগ্রাফ। আমরা বাঙালিরা সহজে কি প্যারাগ্রাফকে প্যারা বলে থাকি, ঠিক আছে? বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্যারাগ্রাফ। তার মানে একটা কম্পোজিশন যখন তুমি লেখো, অনেকগুলো প্যারাগ্রাফ করো তুমি, বা প্যারা করে করে লেখো। যেমন 6 সিজন অফ বাংলাদেশ এখানে দেওয়া ছিল। 6 সিজন অফ বাংলাদেশ আমার কি হচ্ছে বলতো, 6 সিজন অফ বাংলাদেশ যদি আমি টানা লিখে চলে যাই, ঠিক আছে, টানা লিখে চলে গেলে কিন্তু আমার অনেক অডিয়েন্স এটা বুঝতে পারবে না, ঠিক আছে? যে আমরা ধরো 6 সিজন, আমি একটা সামার একটা উইন্টার নিয়ে কথা বলি, ধরো আমার অডিয়েন্স শুধুমাত্র উইন্টার পড়বে, ঠিক আছে? আমি যদি এখন টানা কম্পোজিশন লিখে চলে যাই, এভাবে লিখতে লিখতে চলে যাই, তাহলে কিন্তু আমার অডিয়েন্স বুঝতে পারবে না যে কোথায় উইন্টার শুরু হয়েছে, ওকে পুরোটা পড়ে দেখতে হবে কোথায় উইন্টার। বাট আমি যদি ভাবে প্যারা বা প্যারাগ্রাফ করে করে লিখে যাই, তাহলে কিন্তু ও বুঝতে পারতেছে, যেহেতু আমরা গ্যাপ লিখে যাচ্ছি, তাহলে ও কিন্তু প্রথমটা দেখেই বুঝতেছে কোনটা উইন্টার কোনটা সামার। তার মানে যার যেটা লাগবে সেটাই বুঝতে পারবো। অর্থাৎ প্যারাগ্রাফ করলে আমার লেখাটা অনেক সুন্দর দেখায়, ডিটেল থাকে, এবং আমরা যেখান থেকে দেখতে চাই সেটাই আমরা কনজিউম করতে পারি। সেখানে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ বুঝাবে। যেমন ধরো বলছে পি দিয়ে আমরা কি করেছি, আই এম এ কলেজ স্টুডেন্ট, আই রেসপেক্ট মাই প্যারেন্টস, দেন আমরা পি ট্যাগ ক্লোজ করেছি। দেন আবার একটা পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ শুরু করেছি, আই লিভ ইন বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি। দেন আবার প্যারাগ্রাফ ক্লোজ করে আবার শুরু করেছি, আই স্টাডি অ্যাটেন্টিভলি, মাই টিচার টিচেস মি। এখন এখানে যে পি ট্যাগ মানে আমার কি বোঝাচ্ছে, প্যারাগ্রাফ। দ্যাট মিনস আমরা যখন লিখবো, ধরো এইটা একটা প্যারা, এই প্যারা লেখার পরে পরের লেখা শুরু হইলে মাঝখানে একটা গ্যাপ হবে, কি ক্রিয়েট হবে, গ্যাপ ক্রিয়েট হবে, যে আমার এই লেখাটা শেষ। ধরো আমরা এরকম কিছু একটা লিখতেছি, এখান দিয়ে আমরা কিছু একটা লেখার চেষ্টা করি, ধরো বুঝাচ্ছি যে আমি এরকম একটা প্যাসেজ লিখতেছিলাম, লিখতে লিখতে আমার পরের প্যারায় যাব, তখন কিন্তু আমি আর এমনি না লিখে এখানে একটা গ্যাপ নিয়ে আবার লেখা শুরু করব, ঠিক আছে? এই যে মাঝে আমরা গ্যাপ ক্রিয়েট করতেছি, এই গ্যাপ করে পরের প্যারা শুরু করতেছি, এইটা বোঝানোর জন্য আমরা কি করব, প্যারাগ্রাফ শুরু করব, ঠিক আছে? এটা বোঝানোর জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি। যদি আমরা ম্যাথ করে এটা সলভ করব, আমরা জাস্ট রুলস গুলো এখন বলতেছি র্যান্ডমলি, দেন আমরা এটা কানেক্ট করে করে ম্যাথ করব, ঠিক আছে? দেখো, লাইন ব্রেক করার প্রোগ্রাম, কি করার প্রোগ্রাম, ব্রেক। এখন ব্রেক, লাইন ব্রেক করা, মনে রাখবা এই ব্রেককে আমরা বিআর নামে প্রকাশ করবো এইচটিএমএল এ। কি বিআর? বিআর মিন্স হচ্ছে কি ব্রেক, মনে থাকবে, বিআর মানে হচ্ছে ব্রেক। ধরো আমরা কোনো একটা প্যাসেজ লিখতে, লেটস সে আমরা এখানে একটা পেজ নিচ্ছি, আমি ধরো কিছু একটা লিখতেছি এখানে, যে লিখতে লিখতে আমার ধরো জায়গা বাকি আছে, এখান থেকে কিন্তু এখনো জায়গা বাকি, বাট আমি চাচ্ছি না যে আমার এই লেখাটার এই লাইনে হোক, পরের লাইনে হবে, আবার এখান থেকে লিখবো। ধরো এইটুকু লেখার পরে আমার জায়গা কিন্তু এখানে বাকি আছে, বাট স্টিল আমি ওইখানে না লিখে পরের লাইনে লিখতে চাই, এরকম হয় না? অথবা তুমি একটা ইংরেজিতে কোনো কম্পোজিশন লিখতে যে এখন লাস্টে ধরো এতটুকু জায়গা আছে, বাট তোমার ওই ইংরেজি লেটারটা অনেক বড়, আটবে না, তুমি কি করো, পরের লাইনে চলে যাও, রাইট? সো এই ধরনের কাজগুলোর জন্য আমরা লাইন ব্রেক বা বিআর ট্যাগের ব্যবহার করব। এখন এই বিআর ট্যাগের ব্যবহার দেখো এখানে দেওয়া আছে, আমি একটু এক্সাম্পল হিসেবে সেট করেছি, আর এটার কেমন আসতে পারে আউটকাম সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো স্টুডেন্টস, আমরা দিলাম স্টুডেন্টস, স্টুডেন্টস আর, দেখো লেটস সে আমার পেজ হচ্ছে এই পর্যন্ত, আমার দেখো এখানে কিন্তু অনেক জায়গা বাকি আছে, রাইট? বাট যেহেতু আমরা এখানে কি ব্যবহার করেছি, বিআর ব্যবহার করেছি, বিআর ব্যবহার করলে আমরা কিন্তু পরের লাইন, এই যে রেগুলার ইন ক্লাস, এইটা কিন্তু আর এই লাইনে যাবে না, কারণ আমরা কি করেছি, ব্রেক করেছি। ব্রেক করলে ওই লাইনে না যেয়ে আবার পরের লাইনে যাবে, রেগুলার ইন ক্লাস। দেখো আমার কিন্তু স্টিল অনেক জায়গা বাকি, বাট আমরা কিন্তু যেহেতু এখানে বিআর দিয়েছি, তাহলে পরের লেখাটার ওই লাইনে যাবে না। আমরা কি করব, টু মেক গুড রেজাল্ট, এইটা হচ্ছে তার পরের লাইনে চলে যাবে, টু মেক গুড রেজাল্ট, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমরা যখন বিআর ইউজ করতেছি, বিআর ইউজ করলে কি হচ্ছে, স্টুডেন্টস আর এরপরে দেখো আমার কোনো জায়গা থাকার পরেও ব্রেক করে এই যে রেগুলার ইন ক্লাস ওই লাইনে না যেয়ে পরের লাইনে যাচ্ছে, ওকে? দেন আবার বিআর ব্যবহার করছি, তাহলে টু মেক গুড রেজাল্ট, ওইখানে জায়গা থাকা অবস্থায়ও যেহেতু জায়গা আছে, তারপরেও বিআর দিলে ওই লাইনে না যেয়ে পরের লাইনে হবে। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লাইন ব্রেক প্রোগ্রাম এন্ড প্যারাগ্রাফ? সো আমরা এখানে একটা কনফিউশন ক্রিয়েট করে সবাই, যে ভাই প্যারাগ্রাফ দিলেও তো আমরা একটা গ্যাপ নিয়ে পরের লাইন শুরু করতেছি, রাইট? আবার ব্রেক দিলেও তো আমরা পরের লাইনে যাচ্ছি, তাহলে এটা ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে আমরা যখন প্যারাগ্রাফ ক্রিয়েট করছিলাম, দেখো প্যারাগ্রাফ, ধরো এই পেজে আমরা প্যারাগ্রাফ লিখতেছি, যে একটা প্যারা আমরা লিখতেছি, লিখতে আবার প্যারা দিলে আমরা কিন্তু মাঝে একটা গ্যাপ রেখে তারপরে লাইন বা প্যারা শুরু করতেছি, ঠিক আছে? বাট বিআর ব্রেকে কিন্তু লাইন ব্রেক করে পরের লাইনে যায়, বাট এরকম কোনো গ্যাপ রাখে না,
লাইনের পর লাইন লিখে চলে যায়, যেটা প্যারাগ্রাফ করে না। প্যারাগ্রাফ কিন্তু এই যদি এখানে প্যারাগ্রাফ দিতাম তাহলে স্টুডেন্টস আর এর পরে এখানে একটা গ্যাপ নিয়ে রেগুলার ইন ক্লাস একটা গ্যাপ নিয়ে নিচে লেখা শুরু হইতো, ঠিক আছে? তো তোমরা যারা ক্লাস অলরেডি করেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা প্রত্যেকটা ট্যাগের শুরু থাকলে শেষ হয়, আমরা একটা ট্যাগ শুরু করলে সেটার ক্লোজ করি। বাট খেয়াল করো এখানে বি আর ট্যাগটা আমরা কিন্তু ক্লোজ করি নাই। আমরা কি বি আর ট্যাগটা এখানে ক্লোজ করেছি? না, শুধু শুরু করেছি। দেখো কেন করি নাই, তো আমরা একটু ডিটেলে যদি বলি, ধরো আমরা HTML এর যে ট্যাগ হয়, HTML এর ট্যাগ হচ্ছে তোমার টোটাল দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, কি হয় কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। সো কন্টেইনার আর এমটি ট্যাগ কি? ট্যাগ কিন্তু HTML এর প্রাণ, ট্যাগ ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে কন্টেইনার আর এমটির মধ্যে ডিফারেন্স কি? কন্টেইনার ট্যাগ হচ্ছে আমরা নরমালি যে ট্যাগগুলো শুরু করি, যেমন ধরো এই যে পি ট্যাগ শুরু করছি এই যে দাগ দিয়ে, এই দাগ মানে কি? এই দাগ থাকলে কি বুঝাই? ক্লোজ করা বোঝায়, অফ করতে বোঝায়। তাহলে এই ট্যাগটা আমরা শুরু করছি, এটা ক্লোজ করছি। যেমন ধরো আমরা টেবিল শুরু করলে ক্লোজ করি, ডাটা শুরু করলে ক্লোজ করি, টিআর শুরু করলে ক্লোজ করি, টিএইচ শুরু করলে ক্লোজ করি। বাট এই যে যেগুলো আমরা ক্লোজ করতেছি এগুলো হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, অর্থাৎ যেই ট্যাগে শুরু আছে এবং শেষ আছে সেই ট্যাগগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। সিমিলারলি যদি কোনো ট্যাগে শুরু থাকে এবং শেষ না থাকে, শুরু আছে বাট শেষ নাই, এই ধরনের ট্যাগগুলোকে আমরা এমটি ট্যাগ বলে থাকি। আমি আবার বলতেছি, যেই ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নাই সেগুলো হচ্ছে কি? এমটি ট্যাগ। আর যার শুরু আছে এবং শেষ আছে সে কি? কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? তাহলে আমরা কিছু এমটি ট্যাগ বলছে যেই ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নাই, অর্থাৎ স্ল্যাশ দিয়ে ক্লোজ করা লাগে না, এই ধরনের ট্যাগগুলোকে এমটি ট্যাগ বলা হয়। যেমন হচ্ছে বিআর, এইচআর, ইমেজ, আরো আছে মেটা, এই টাইপের ট্যাগগুলোকে আমরা এমটি ট্যাগ বলে থাকি, ঠিক আছে? তাহলে মনে রাখবা HTML এর ট্যাগ দুই ধরনের, কন্টেইনার আর এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ তো কোনগুলো? যেই ট্যাগে শুরু আছে এবং শেষ আছে। আর এমটি ট্যাগ কি? যা শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। মনে রাখবা আমার HTML এ 95% ম্যাথ মানে তোমার ট্যাগ হচ্ছে তোমার কন্টেইনার, অর্থাৎ শুরু আছে এবং শেষ আছে। জাস্ট কয়েকটা ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নাই, যেমন হচ্ছে বিআর দেখলাম আমরা পরবর্তীতে পাইলে আবার দেখবো। আমরা এখন আসো পরের ম্যাথে যাই, মানে রুলসে যাই। দেখো ক্যারেক্টার ফরম্যাটিং ট্যাগ। দেখো ক্যারেক্টার ফরম্যাটিং বলতে তোমরা এখানে জাস্ট হচ্ছে এইটা আপাতত খেয়াল করো না, আমরা এটা বুঝাই দিব, যদিও এইটাও খেয়াল করো না। ওকে, খেয়াল করো, আমরা চারটা ট্যাগ, এটাও আমি ডিলিট করে পরে আরেকটা দিচ্ছি। ওকে, এটাও লাগবে, এটা লাগবে, বাট এইটা হচ্ছে সিমিলার ট্যাগ, এই জন্য আমরা পরে বলতেছি। দেখো আমার এখানে এই নীল কালিতে খেয়াল করো, BIU আর হচ্ছে আরেকটা দিয়ে রাখি DEL, ডিলেট, ঠিক আছে? DEL ক্লোজ, ঠিক আছে? এইটা মনে রাখো, DEL মানে ডিলেট। ওকে, সো খেয়াল করো এই চারটা ট্যাগ নিয়ে আমরা আলোচনা করতেছি। ধরো আমরা কখনো যখন ধরো তুমি তোমার নিজের একটা নোট খাতা বানাচ্ছ, ওই নোট খাতা কিন্তু তুমি অনেক, বিশেষ করে মেয়েরা অনেক সুন্দর করে ডিজাইন করে, দেখবা কোনো লেখাটা একটু গাঢ় কালিতে করে, কোনো লেখা একটু বাঁকা করে লেখে, কোনো লেখাতে কালার অ্যাড করে, কোনো লেখার নিচে দাগ দেয়, আবার কোনো লেখা টান দিয়ে কেটে দেয়। এই জিনিসগুলো আমরা কি করি? এইগুলো হচ্ছে কি আমরা ক্যারেক্টার ফরম্যাটিং ট্যাগ হিসেবে HTML এ চিনে থাকি। অর্থাৎ আমরা একটা লেখাকে আরো ডাইনামিকলি প্রেজেন্ট করার জন্য, সুন্দর করে আই ক্যাচি করার জন্য আমরা ক্যারেক্টার ফরম্যাটিং ট্যাগ গুলো ব্যবহার করতে পারি। যেমন ধরো এখানে বলছে বি ট্যাগ। বি ট্যাগ মানে কি? বোল্ড ট্যাগ, ঠিক আছে? ডি মানে হচ্ছে বোল্ড, আই মানে কি? ইতালিক, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, আর ডি মানে হচ্ছে ডিলেট। কি হবে? ডিলেট। সো আমরা একটু এক্সাম্পল দেখি যে জিনিসটা কেমন। যেমন ধরো আমরা পি লিখবো, কি লিখবো? পি লিখবো। পি লিখলে তো আমি এভাবেই লিখি, বাট আমরা যদি বি দিয়ে কাজ করি, কি দিয়ে কাজ করি? বি দিয়ে, বোল্ড দিয়ে কাজ করি, তাহলে পি লেখাটা কিভাবে জানো? এই যে এইরকম মোটা কালিতে হবে, একটু বোল্ড করে করে মোটা কালিতে আসবে, অর্থাৎ এই যে নর্মাল পি এর মতো হবে না, একটু মোটা কালিতে বোল্ড আকারে আসবে, গাঢ় কালিতে আসবে যদি আমরা বি ট্যাগ ব্যবহার করি, ঠিক আছে? তাহলে আই মানে কি? তোমরা ছোটবেলায় এই যে বাঁকা হাতের ইংরেজি ওয়ার্ড দেখেছো, রাইট? এই যে আমরা পেঁচাই পেঁচাই ইংরেজিতে লিখতাম যে এরকমের কিছু হইলে আমরা ইতালিক ট্যাগ ব্যবহার করি। যেমন ধরো পাপ্পু, আমি একটা লেখা লিখবো, এই লেখাটা বাঁকা করে, আমি যদিও বাঁকা খুব ভালো পারি না, এই যে এরকম বাঁকা হইলে তোমরা বুঝবা এখানে ইতালিক ট্যাগের ব্যবহারের কথা বলা হয়েছে, যেহেতু বাঁকা করে লিখতে হবে লেখাটা, তাহলে সেটা ইতালিক ট্যাগের কাজ হবে। দেখো বলছে ইউ মানে কি? আন্ডারলাইন। দেখা যাচ্ছে তুমি কোনো একটা লেখা লিখেছো, এই লেখার নিচে তুমি এরকম একটা দাগ দিতে চাও, এরকম দাগ দিলে আমরা কি বুঝবো? এটা আন্ডারলাইন ট্যাগ। কি ট্যাগ? আন্ডারলাইন ট্যাগ। বুঝাইতে পারছি? আন্ডারলাইন ট্যাগের কাজ বুঝছো? নিচ দিয়ে, লেখার নিচ দিয়ে একটা দাগ চলে যাবে। তারপরে ডিলেট।
ডিলেট মানে কি দেখো, আমরা কোন একটা দেখো এক্সামে আমার কোনো জিনিস ভুল হয়েছে লেখা, আমি কি করবো, এক টান দিয়ে মাঝ দিয়ে কেটে দিব, রাইট? যখন আমার লেখার মাঝ দিয়ে ভাবে কেটে দিতে হবে, তখন আমরা সেটাকে কি ট্যাগ বলতে পারি, ডিলেট ট্যাগ বলতে পারি। এখন এই তিনটা নিয়ে আমরা একটু আলোচনা করি এবার, ঠিক আছে? দেখো এটা নিয়ে বলি নাই কেন, দেখো এই যে বোল্ড ট্যাগ বললাম, বোল্ড মানে কি মোটা করে লেখে, বোল্ড আর স্ট্রং এর কাজ সেম, ঠিক আছে? এই যে বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ তুমি একই কাজ, এইটাও তোমার বোল্ড করবে, আবার কি বি ট্যাগও কি বোল্ড করবে, অর্থাৎ তুমি বি ট্যাগ অথবা এই যে স্ট্রং যে কোনো একটা ব্যবহার করলে হবে, দুইটাই সেম কাজ। আবার ইতালিক ট্যাগ আর এমফাসাইজ ট্যাগ দুইটা আবার কি করে, সেম কাজ করে, অর্থাৎ ওটাও বাঁকা করবে, এমফাসাইজও বাঁকা করবে। তো তুমি শুধু যে কোনো একটা মনে রাখলে হবে। আমি ইতালিক দিয়ে করতাম, এই জন্য ইতালিককে আমি প্রিফার করছি। দেখো স্ট্রাইক আর ডিলেট সেম কাজ করবে, ডিলেট যেমন মাঝ দিয়ে কেটে দেয়, স্ট্রাইক মানে কি, স্ট্রাইকও মাঝ দিয়ে কেটে দিবে, ঠিক আছে? আশা করি তোমরা এক্সাম্পল দেখে বুঝতে পারতেছো যে জিনিসগুলা কিভাবে ফাংশন করে থাকে। ওকে, তো আমরা পরেরটাই যাই। দেখো বলছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট যুক্ত করার প্রোগ্রাম। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট কি, আমি যদি একটু ইংরেজিতে লেখার চেষ্টা করি, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, খেয়াল করো সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের জিনিসটা কি। সাবস্ক্রিপ্টকে কিন্তু সংক্ষেপে এসইউপি বলে, কি বলে, এসইউপি, আর সাবস্ক্রিপ্টকে সংক্ষেপে এসইউবি বলে, ঠিক আছে? তো এই দুটো জিনিস জাস্ট মনে রাখো। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কি, ধরো কোনো ম্যাথমেটিক্যাল রুলস সূত্র ল ইউজ করতে হবে তোমার, তা বা হচ্ছে বৈজ্ঞানিক কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে, মানে কোনো রাসায়নিক সংকেত ইউজ করলে নর্মালি এইগুলোতে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ হয়, ঠিক আছে? যেমন ধরো কোনো একটা লেখা, যেমন ধরো আমার এখানে দেওয়া আছে হচ্ছে H2O, খেয়াল করে দেখো এখানে এই যে 2 লেখাটা, এই 2 লেখা কিন্তু স্বাভাবিক লেখা থেকে নিচে, ঠিক আছে? এই 2 লেখা স্বাভাবিক লেখা থেকে নিচে, অথবা তোমার আছে হচ্ছে ধরো A কিউব, এই যে কিউব, এখানে কিউব লেখাটা আবার কি দেখো স্বাভাবিক লেখা থেকে কিন্তু উপরে আছে, রাইট? যদি কোনো লেখা স্বাভাবিক লেখা থেকে নিচে হয় বা উপরে নিতে হয়, তখন আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ করে থাকি। সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে যাবে, আর সাবস্ক্রিপ্ট বা সাব মানে হচ্ছে নিচে আসবে। কিভাবে মনে রাখবা, ধরো এই যে পি আর এটা হচ্ছে বি। দেখো আমরা ধরে নিচ্ছি যে তোমরা সেহরি খাওয়ার পরে সবার ভুঁড়ি তো মোটা হয়ে যায়, তাই না? ওটা নিয়ে নড়াচড়া করতে পারো না, নামাজ পড়তে গেলেও অনেক কষ্ট হয়। তো ধরে নাও এই যে এইটা একটা ভুঁড়ি, তো পি এর ভুঁড়ি কি উপরে আসে না, তার মানে কোনো লেখাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা পি ব্যবহার করি। আর বি এর ভুঁড়ি কই আছে, নিচে আছে, বি এর ভুঁড়ি নিচে, নিচে থাকা মানে কি ও নিচে নিয়ে আসবে কোনো লেখা, অর্থাৎ কোনো লেখা যেমন ধরো 2 লেখা কিন্তু নিচে আছে, তার মানে ভুঁড়ি নিচে কার বি, তাইলে আমরা সাবস্ক্রিপ্টের কাজ করব। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে নিয়ে আসবে, যেহেতু বি নিচে। আর যেমন ধরো কিউব লেখাটা কই আছে, উপরে আছে, তার মানে ভুঁড়ি উপরে, তাহলে উপরে নিয়ে যাবে কে, পি, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? এই ভুঁড়ি দিয়ে এমনি বুঝাইলাম, তোমরা আবার ভুঁড়ি টুড়ি মনে করো না, ভুঁড়ি দ্বারা বোঝানোর জন্য অ্যাপ্লাই করেছি। যেমন ধরো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, লেটস সে আমার এখানে এই যে এইচ লেখাটা কিন্তু নরমাল আছে, আমরা এইচ নরমালি রাখলাম, বা 2 লেখা কই আছে বলো তো, নিচে আছে। নিচে থাকলে আমরা কি করবো বলো তো, নিচে থাকলে আমরা এসইউবি দিব, কি দিব, এসইউবি দিব, এই এসইউবি, ঠিক আছে? সাবস্ক্রিপ্টের কি লিখতে হয়, এসইউবি লিখতে হয়। কে নিচে আছে বলো তো, 2 নিচে আছে, 2, তাহলে আমরা 2 লিখলাম, ঠিক আছে? বাট ও কি আবার নিচে আছে না, ও কিন্তু নিচে নাই, শুধু 2 নিচে আছে। তাইলে আমরা কি করব, এই সাবস্ক্রিপ্টকে এখন ক্লোজ করে দিব। না ক্লোজ করলে কি হবে বলো তো, ও লেখাটাও নিচে চলে আসবে। ক্লোজ মানে কি, এরকম দাগ, এই যে এটা ক্লোজ করব, তাহলে এটার আগে এখানে দাগ দিয়ে দিলে কি নিচে চলে আসবে। এবার ও কি আমার নরমালি আছে না বলো, ও কিন্তু আমার নরমাল আছে, তাহলে আমরা ওকে নরমালি রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এইচ আর ও নরমালি ছিল, নিচে ছিল কে, এই 2টা নিচে ছিল, নিচে যাওয়ার জন্য আমরা এসইউবি দিয়ে, কে নিচে ছিল 2, দেন এসইউবি ক্লোজ। যেমন ধরো এ কিউব, এখানে আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু নরমালি আছে, বাট উপরে আছে কে, উপরে আছে কিউব। এখন এই 3 বা কিউব উপরে গেলে আমরা কি করব, উপরে গেলে আমরা সুপারস্ক্রিপ্টের কাজ করব, রাইট? তাহলে আমরা কি দিব, এসইউপি, কি দিব, এসইউপি। কে উপরে আছে, 3 উপরে আছে, তাহলে আমরা এখন 3 লিখবো, দেন আমরা এসইউপি ক্লোজ করে দিব। ক্লোজ করলে কি একটা দাগ, ঠিক আছে? তাহলে এসইউপি শুরু, এসইউপি ক্লোজ, কে উপর আছে 3, তাহলে আমরা 3 দিলাম, ঠিক আছে? এরকম দেখি আমরা আরেকটা দুটো দেখি, খেয়াল করে দেখো এখানে, এটা তো পড়াইলামই, এইটাই খেয়াল করো। বলছে এর পাওয়ার হচ্ছে কি দিছে 2, তার পাওয়ার 4। খেয়াল করো আমার এ কিন্তু নরমাল, তাহলে আমরা এই নরমাল রাখলাম, বাট এখানে
2, এই 2 এবং 4 কই আছে দেখো তো, উপরে আছে। উপরে থাকলে আমরা কি করব, এসইউপি ব্যবহার করব, রাইট? তাহলে আমরা প্রথমে এসইউপি দিয়ে কি উপরে আছে, 2 উপরে আছে। নরমালি আমরা এখন এসইউপি ক্লোজ করি, বাট এখন কিন্তু আমরা এসইউপি ক্লোজ করব না। কেন করব না বলো তো? কারণ 2 এর উপর আবার 4 আছে, 2 এর উপর কি আবার 4 আছে, তার মানে আমরা আবার এসইউপি দিব। এসইউপি দিয়ে কি উপরে আছে, 4 আছে, ঠিক আছে? দেন আমরা কিন্তু আগেরটা ক্লোজ করি নাই, কারণ 2 এর উপর আবার 4 ছিল, যার কারণে আমরা আবার দিয়ে আবার লিখেছি। দেন আমরা এসইউপি ক্লোজ করব 2 বার, ঠিক আছে? এসইউপি 2 বার ক্লোজ করব, যেহেতু আমরা 2 বার শুরু করেছিলাম। লেটস সে তোমার সামনে অঙ্কে এইভাবে দেওয়া আছে x y z, তাহলে তুমি কি করবে বলো তো? a কিন্তু নরমালি থাকবে, তুমি এসইউপি x, এসইউপি y, এসইউপি z, দেন 3 বার কি করবা, তুমি এসইউপি ক্লোজ করে দিবা। বুঝাইতে পারছি? আশা করি তোমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ বুঝতে পেরেছো। ওকে, খেয়াল করো, বলছে পেজে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি বলছে? অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মানে বুঝি আমরা, অ্যালাইনমেন্ট মানে হচ্ছে ধরো তোমরা নিশ্চয়ই কথায় কথা অনেক সময় বলো যে এই জিনিসটার অ্যালাইন ঠিক নাই, যে অমুকের দাঁতের অ্যালাইন ঠিক নাই, অমুকের এই জমির অ্যালাইনটা ঠিক নাই। তার মানে কি, কোন পজিশন ওর থাকার কথা ছিল ওই পজিশনটা হয়তো ঠিকঠাক হচ্ছে না, যেটা আমরা কি বলে থাকি, অ্যালাইন বলে থাকি। এবং অ্যালাইনকে আমরা এই এইচটিএমএল এ অ্যালাইনমেন্টকে শুধুমাত্র অ্যালাইন বলি, ঠিক আছে? ALIGN, অ্যালাইন, আমরা পুরো অ্যালাইনমেন্ট বলবো না, শুধু অ্যালাইন, ঠিক আছে? এখন অ্যালাইনের কাজ কি? লেটস সে একটা বক্স, এখন এই বক্সে আমরা অনেক সময় কি করি, অনেকেই যেমন ধরো কেউ বাম থেকে লেখা স্টার্ট করে, কেউ মাঝ থেকে শুরু করে, কেউ ডান থেকে শুরু করে। এখন এরকম যদি হয় যে কেউ একজন বাম থেকে লিখতে চাই, কোত্থেকে লিখতে চাই, বাম থেকে, কোথায় থাকবে এটা আমরা ঠিক করবো হচ্ছে অ্যালাইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যালাইনের মাধ্যমে। যদি বাম থেকে শুরু হয়, বামের ইংরেজি কি, লেফট, তাহলে আমরা দিব অ্যালাইন সমান সমান লেফট। যদি মাঝ থেকে শুরু হয়, ধরো এই মাঝ থেকে শুরু হয়েছে, তাহলে আমরা দিব অ্যালাইন সমান সেন্টার। কি দিব? অ্যালাইন সমান সেন্টার। যদি ডান থেকে শুরু হয়, তাহলে ডানের ইংরেজি কি, রাইট, তাহলে অ্যালাইন সমান রাইট, ঠিক আছে? অ্যালাইন সমান রাইট। তার মানে আমরা যদি বাম ডান মাঝে বুঝাই, তখন বামে থাকলে অ্যালাইন লেফট, মাঝে থাকলে অ্যালাইন সমান সেন্টার, ডানে থাকলে অ্যালাইন সমান রাইট। যেমন ধরো এখানে দিছে অ্যালাইন সমান সমান সেন্টার, তার মানে ওরা বুঝাচ্ছে এই যে ইউনিভার্সাল ট্রুথ লেখা যেটা আছে, এই লেখাটা মাঝ থেকে শুরু হবে। ধরো এই একটা পেজ, এই পেজের এই যে ইউনিভার্সাল ট্রুথ লেখাটা এই মাস থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? মাস থেকে শুরু হবে। দেখো অ্যালাইন সমান লেফট দিয়ে কি লিখছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তার মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কোথা থেকে শুরু হবে? বাম থেকে শুরু হবে। বুঝতে পারছি? এই বাম থেকে লেখা শুরু হবে। এবার দেখো বলছে রাইট দিয়ে কি লিখছে, নলেজ ইজ পাওয়ার। তার মানে এই নলেজ ইজ পাওয়ার কিন্তু ডান থেকে শুরু হবে, ঠিক আছে? তার মানে কোন লেখা বামে, মাঝে না ডানে, এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? অ্যালাইন ব্যবহার করব। বামে থাকলে লেফট, মাঝে থাকলে সেন্টার, ডানে থাকলে রাইট, ঠিক আছে? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আমরা যদি পরে যাই, দেখো এখানে বলা আছে হচ্ছে লিস্ট বা তালিকা তৈরি করার প্রোগ্রাম। লিস্ট বা তালিকা তৈরি করার প্রোগ্রাম আমরা কি, এখন আমরা নরমালি লিস্ট বলতে কি বুঝি? লিস্ট বলতে আমরা ছোটবেলা থেকে তোমার বাবা মা কোনো না কোনো দিন তো তোমাকে বাজারে পাঠাইছে, তাই না? বাজারে পাঠায় না তোমাদের? বাজারে পাঠাইলে তোমাদের কিন্তু একটা লিস্ট করে দেয় যে বাজার থেকে আলু, পটল, বেগুন এগুলা কিনে আনবা, রাইট? আলু, পটল, বেগুন এরকম লিস্ট করে দেয় না? বা ধরো তুমি এরকম লিস্ট করতে পারো যে আমি আজ থেকে 1 বছর পরে বা 1 বছরের মধ্যে কি কি কিনবো। ধরো আমি একটা ক্যামেরা কিনবো, একটা মোবাইল কিনবো, একটা হচ্ছে বাইক কিনবো, এরকম আমি কিন্তু লিস্ট করতে পারি। অথবা আমি ধরো ঈদে হচ্ছে শপিং করবো, শপিং করে আমি কি কিনবো, ধরো আমি একটা লিস্ট করলাম যে আমি প্যান্ট কিনবো, শার্ট কিনবো, পাঞ্জাবি কিনবো, টুপি কিনবো, এইগুলো কিন্তু আমি এমনি লিস্ট করতে পারি, ঠিক আছে? এখন এই লিস্ট বলতে আমরা নরমালি যা বুঝি সেটাই লিস্ট। আমরা ছোটবেলা থেকে লিস্ট বলতে কিছু না বুঝি না, যে একটা লিস্ট দেওয়া আছে আমার এটা করতে হবে, এটাই হচ্ছে লিস্ট বা তালিকা, বাংলায় আমরা যেটাকে তালিকা বলি। এখন এখানে আইসিটি এগুলারে আরো অর্গানাইজ করছে, যে লিস্ট 2 ধরনের করছে। কয় ধরনের? 2 ধরনের। একটা কি বলছে দেখো তো, অর্ডার লিস্ট। কি বলছে এখানে? লিস্ট আছে 2টা, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কি লিস্ট আছে? একটা অর্ডার আর একটা আনঅর্ডার। একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার আর আনঅর্ডার কিভাবে বুঝবা? ঠিক আছে, দেখো এখানে 4টা ফরম্যাট দেওয়া আছে, 1 2 3 4, রোমান সংখ্যা, বড় হাতের ABCD, ছোট হাতের ABCD। মনে রাখবা সহজে, আইসিটি তে টোটাল
এই টোটাল 4 ধরনের অর্ডার লিস্টে আছে। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে 1 2 3 4, একটা হচ্ছে রোমান, একটা বড় হাতের এবিসিডি আর একটা ছোট হাতের এবিসিডি। অর্থাৎ যদি বড় হাতের এবিসিডি আর ছোট হাতের এবিসিডি রোমান সংখ্যা অথবা 1 2 4 3 4 দিয়ে কোনো লিস্ট করে দেয় তোমাকে, তাহলে তুমি বুঝে নিবে ওটা অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট আইসিডিতে কয়টা দেওয়া আছে? 3টা দেওয়া আছে, ঠিক আছে। একটা হচ্ছে এই যে সার্কেল, বৃত্ত ভরাট করা, বৃত্ত, একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে বৃত্ত ভরাট করা, ঠিক আছে। এই 3টা দেওয়া আছে, এর নাম মনে রাখবা। এরকম থাকলে আমরা বুঝবো এটাকে ডিস্ক, অর্থাৎ বৃত্ত যদি ভরাট করা থাকে তাহলে বুঝবা ডিস্ক। আর যদি এরকম থাকে, আমরা তো জানি এটার মানে কি বৃত্ত, সার্কেল, এটার মানে কি সার্কেল। এই যে মানে আমি কিন্তু লিখে রাখছি, যদি বৃত্ত ভরাট করা থাকে তাহলে বুঝবা ডিস্ক, আর যদি না থাকে তাহলে সার্কেল। আর যদি এভাবে স্কোয়ার, দেখে তো বুঝতে পারছো এটা স্কোয়ার শেপ, ঠিক আছে। এটা হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট। 3 ধরনের আনঅর্ডার লিস্ট আমার ম্যাথে দেওয়া আছে, ঠিক আছে। এখন এই 3 ধরনের দেওয়া আছে, খেয়াল করো 3 ধরনের যেহেতু দেওয়া আছে, আমরা এই 3 ধরনের অর্ডার লিস্টের মধ্যে এবার আসো আমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট কিভাবে আইডেন্টিফাই করব। এটা হচ্ছে মুখস্থ নিয়ম। একটা হচ্ছে তুমি যদি বুঝতে পারো যে 1 2 3 4 রোমান সংখ্যা এ বি সি ডি বড় হাতের ছোট হাতের আছে, তাহলে বুঝে নিবে এটা অর্ডার লিস্ট। আর যদি এখানে যদি কোনো শেপ দেওয়া থাকে, ঠিক আছে, কোনো একটা শেপ দেওয়া থাকে, সেটা তোমার কি বলে ডিস্ক আকারে, সার্কেল আকারে অথবা স্কোয়ার আকারে, যদি এইভাবে থাকে তাহলে তুমি বুঝে নেবা আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। এখন তুমি আসলেই কিভাবে মনে রাখবা বা কিভাবে বুঝবা যে এটা অ্যাকচুয়ালি অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এখন খেয়াল করো আমার অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট আমরা কিভাবে বুঝবো। সহজ হিসাব হচ্ছে অর্ডার লিস্টের সিরিয়াল থাকে, কি থাকে? সিরিয়াল থাকে। আর আনঅর্ডার লিস্টের কোনো সিরিয়াল থাকে না, নো সিরিয়াল। যেমন ধরো আমি এখানে যদি বলি যে 1 2 3 4, আমি এখান থেকে এই যে 4 লেখাটা, এই 4 লেখাটারে যদি আমি এখান থেকে ধরো এই 3 লেখাটা ধরো আমি মুছে নিলাম, ঠিক আছে, 3 লেখা মুছে উপরে নিয়ে আসলাম, আমি কিন্তু বুঝতে পারছি এখানে সিরিয়ালটা নাই, সিরিয়াল ব্রেক হয়েছে। যেমন ধরো এ বি সি ডি, আমি এখান থেকে ডি কে মুছে কি করলাম, উপরে নিয়ে আসলাম। এখনো কিন্তু মানুষ বুঝে যাচ্ছে যে এখানে সিরিয়াল ব্রেক হয়েছে, এ বি সি এর পরে ডি হবে, ডি কখনোই আগে আসতে পারবে না। আবার ধর রোমান সংখ্যা এরকম ছিল, ঠিক আছে, আমি এই রোমান সংখ্যার এই যে আইটাকে যদি উপরে নিচে এই তোমার মতো নিয়ে চলে আসো নিচে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো এখানে কোনো সিরিয়াল মেনটেন করে নাই, সিরিয়াল মানে হচ্ছে নষ্ট করা হয়েছে, মানে সিরিয়ালটা ভেঙে ফেলা হয়েছে, কোনো সিরিয়াল মেনটেন করছে না। তার মানে অর্ডার লিস্টে কিন্তু আমরা জানি যে সিরিয়াল আছে, এটা মেনটেন করবে। এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমার কি কোনো একটা শেপ, এই শেপকে আমি কোনো একটা জায়গা মুছে দিলাম, লেটস সে এইটা মুছলাম, মুছে আমি উপরে দিলাম, তুমি কি কোনোভাবে পরে বুঝতে পারবা এইটা নিচে ছিল এখন উপরে আনছে? সিমিলারলি ধরো স্কোয়ার শেপের, খেয়াল করো স্কোয়ার শেপে ধরো আমি কি করছি, এখান থেকে সেকেন্ডটারে আমি সামনে নিয়ে চলে আইছি কোনো কারণে। এখন তুমি কি বুঝতে পারবা কোনটা আগে পরে ছিল? কোনো ওয়ে আছে না, অর্থাৎ এখানে কোনো সিরিয়াল নাই। যেমন ধরো উপর থেকে দেখো, এইগুলা দেখলে আমি বুঝতে পারি, ধরো আমি বুঝতেছি যে আগে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে আইসিটি, তারপরে ম্যাথ, বাট এইখানে কিন্তু আমরা ওভাবে বলতে পারি না যে কি আগে পরে আছে, ঠিক আছে। তার মানে আমরা কিভাবে বুঝে নিব, যদি কোনো সিরিয়াল মেনটেন করে সেটা হচ্ছে অর্ডার লিস্ট, আর না করলে সেটা কি আনঅর্ডার লিস্ট। মনে থাকবে সিরিয়াল মেনটেন করলে অর্ডার, না করলে আনঅর্ডার। বুঝতে পারছি? এটা হচ্ছে বেসিক সেন্স। আরেকটা জিনিস মনে রাখতে পারো, আরো যেটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, তোমরা বুঝছো অর্ডার লিস্ট সিরিয়াল মেনটেন করে, আনঅর্ডার সিরিয়াল মেনটেন করে। ধরো তুমি যে কোনো শেপ, যদি কোনো শেপ দেওয়া থাকে, যেমন ধরো আমরা নর্মালি লিস্ট করার সময় আমার বাবা দেখতাম এইভাবে করে লেখে অনেক সময়, যে টুপি ক্যাপ এরকম লিখতে থাকে, অথবা এরকম করে, এরকম করে, যেরকম এগুলো আমরা শেপ বলি। যদি কোনো শেপ থাকে, যে কোনো শেপ থাকলেই বুঝতে পারবে যে আমার কি এটা আনঅর্ডার। কোনো শেপ থাকলেই তুমি বুঝে নিবে এটা আনঅর্ডার, সেটা সার্কেল থাকুক, স্কোয়ার থাকুক, যে কোনো টিক থাকুক, এত তোমার বোঝা লাগবে না শেপ থাকলে আনঅর্ডার। তবে মনে রাখবে মাত্র এই 3টা শেপই তোমার আইসিটিতে আছে, এর বাইরে আর কোথাও নাই, কিছু দিবেও না। এই 3টাই, হয় ডিস্ক, সার্কেল না স্কোয়ার। আর অর্ডার লিস্ট একটাই দেওয়া আছে, এর বাইরে আর কিছু নাই। 1 2 3 4 রোমান সংখ্যা, বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি, এই হচ্ছে তোমার টোটাল লিস্ট, ঠিক আছে। এখন আমরা একটা ম্যাথ করি, আমরা অনেক রুল শিখলাম, এখন একটা ম্যাথ করে সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। লেটস সে আমি তোমাদেরকে একটা করাই দিই, এই জিনিসটা করাই দিই, এটা করাই দিব এখন অর্ডার লিস্টের, আর একটা আনঅর্ডার লিস্টও করাই দিব, ঠিক আছে। তো আমি অর্ডার লিস্ট করার জন্য এই জায়গাটাকে বেছে নিচ্ছি,
ছোট করে লিখবো, জায়গা যেহেতু কম। খেয়াল করো, আমরা এই যে হেন, কাউ, ডগ, ক্যাট, এই জিনিসটা আমরা এখন সলভ করব। আমরা কোন অধ্যায়ে অঙ্ক করতেছি? দেখো এই অধ্যায়ের নাম কিন্তু আমরা জানি হচ্ছে HTML। কি অধ্যায়? HTML। HTML এর ফুল ফর্ম কি মনে আছে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে এটা একটা ভাষা। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, তাই বাংলার বাইরে পৃথিবীতে অনেক ভাষা আছে না? আছে তো, তাই তো? তেমন কম্পিউটারে কি HTML একটা ভাষা, HTML এর বাইরে কিন্তু আরো ভাষা আছে। এখন আমি কোন ভাষায় কথা বলতেছি এটা কিন্তু কম্পিউটারকে বলে নিতে হবে, কারণ কম্পিউটারের আরো অনেক ভাষা আছে। তাহলে আমরা প্রথমে কি ভাষায় কথা বলতেছি? আমরা দিলাম আমরা HTML ভাষায় কথা বলবো। কোন ভাষায় কথা বলবো? HTML এ। আর আমরা জানি যেটা আমার অঙ্কে দেয়া থাকে সেটা আমার কি? বডি। সেইটাকে কি বলা হয় অঙ্কে? এই যে অঙ্ককে HTML এ আমরা কি বলবো? বডি। তাহলে আমরা বডি কমান্ড করলাম, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমার অঙ্কে কোনো টেবিল নাই। আমার কি এরকম কোনো টেবিল দেওয়া আছে অঙ্কে? এরকম কোনো টেবিল দেওয়া আছে? না, কোনো টেবিল না, নর্মাল দেওয়া। যেহেতু টেবিল নাই, আমরা কিন্তু টেবিল বর্ডার দিব না। টেবিল বর্ডার দিব না। টিআর টেবিল রো দিব না, টেবিল রো কিন্তু আমরা দিব না, ঠিক আছে? তারপরে খেয়াল করো, টেবিল রো দিব না, টেবিল হেডার টিএস কি দিব না, টেবিল ডাটা টিডি দিব না। যেখানে টেবিলই নাই সেখানে টেবিল বর্ডার, টেবিল রো, টেবিল হেডার, টেবিল ডাটা এগুলা কোনো কিছু আসার কোনো চান্সেস নাই। তাইলে আমরা কি করব? HTML আর বডির পরে যদি এগুলো না আসে আমরা কি করব? তখন খেয়াল করবো এটা কি, দেখার চেষ্টা করবা। কি আমি দেখতে পাচ্ছি ABCD, এটা একটা কি? লিস্ট। প্রথমে বুঝবা এটা কি? লিস্ট। এরপরে বুঝবা এটা কোন লিস্ট? অর্ডার লিস্ট না অর্ডার লিস্ট? যেহেতু আমরা জানি এটা অর্ডার লিস্ট, তাহলে খেয়াল করো অর্ডার লিস্টে আমরা কি করি? অর্ডারের ও লিস্টের এল, OL কমান্ড করি। এই যে পাশে লিখছি, অর্ডার লিস্টকে কম্পিউটারকে কি বলে? OL। অর্ডারের ও লিস্টের এল, OL। তাহলে আমরা একটা কমান্ড করলাম হচ্ছে OL। কি কমান্ড করলাম? OL, অর্ডার লিস্ট। এখন খেয়াল করো, অর্ডার লিস্ট কি একটা? না, অর্ডার লিস্ট কয়টা আছে? চারটা। 1 2 3 4, রোমান সংখ্যা, বড় হাতের ABCD, ছোট হাতের ABCD। এখন কম্পিউটার কি আমি বুঝবে যে আমরা কোন ধরনের অর্ডার লিস্ট করব? চারটার মধ্যে কোনটা আমরা করব কি বুঝতে পারবে যদি আমরা না বলে দিই? না। তাহলে আমার কিন্তু কম্পিউটারকে বলে নিতে হবে যে আমরা কোন টাইপের অর্ডার লিস্টটা করতে চাই। তাহলে আমরা এখন কম্পিউটারকে একটা টাইপ বলে দিব যে আমরা কোন টাইপে করতে চাই। আমরা করতে চাই ছোট হাতের ABCD, তাই না? তাহলে ছোট হাতের A কমান্ড করব। কি কমান্ড করব? ছোট হাতের A। তাহলে আমরা কম্পিউটারকে বুঝাইলাম আমরা ছোট হাতের A BC এইরকম করে করে লিস্টটা করব। বাকিগুলো কিন্তু বলা লাগবে না। অনেকেই প্রশ্ন করো ভাইয়া BCD এগুলো কি বলা লাগবে? না, মনে রাখবা শুধুমাত্র প্রথমটা বলে নিতে হয়, পরেরগুলো কম্পিউটার নিজেই বুঝতে পারে এবং অটোমেটিক্যালি নিজেই করে নেয়, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আমরা বলে নিছি যে আমরা অর্ডার লিস্ট করব এবং কোন টাইপের করব সেটাও কিন্তু আমরা বলে নিছি, ঠিক আছে? তাইলে যেহেতু বলা শেষ, এখন আমরা দেখবো লিস্ট আছে কয়টা। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 4টা আছে। কয়টা লিস্ট আছে? 4টা লিস্ট। এখন মনে রাখবা লিস্টকে সংক্ষেপে LI বলে আমরা প্রকাশ করব। LI মানে হচ্ছে লিস্ট। তাহলে লিস্ট আছে কয়টা? 4টা। তাহলে আমরা কয়টা কমান্ড করব? LI 4 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 4টা LI কমান্ড করলাম, ঠিক আছে? কারণ লিস্ট আছে কয়টা? 4টা। প্রথম লিস্টটা কে বলো তো? প্রথম লিস্টটা হচ্ছে হেন, তারপরটা কি? কাউ, তারপরটা কি? ডগ, তারপরটা কি? ক্যাট, ঠিক আছে? দেখো আমার লিস্ট করা কিন্তু শেষ। যেহেতু লিস্ট করা শেষ, আমরা এখন কি করবো বলো তো? লিস্ট করা শেষ হইলে আমরা কিন্তু ক্লোজ করি। কোনো কিছু লেখা শুরু হয়েছে, এখন আমরা শেষ করব। তাহলে আমরা LI এর আগে কি করবো? একটা দাগ দিয়ে LI ক্লোজ, দাগ দিয়ে LI ক্লোজ, দাগ দিয়ে LI ক্লোজ। এটাও শেষ, তার মানে কি? ক্লোজ। অর্থাৎ 4টা লিস্টে আমার লেখা শেষ, তার মানে 4টা লিস্ট আমরা কি করলাম? ক্লোজ করে দিলাম। খেয়াল করো, আর এই লিস্টে কি আর কিছু বাকি আছে? নাই। আর কিছু বাকি আছে? না। তাহলে আমরা কি করব? এই যে অর্ডার লিস্টটা শেষ শুরু করছিলাম, এইটা এখন আমরা ওয়েলটাকে কি করে দিব? শেষ করে দিব, ঠিক আছে? অর্ডার লিস্ট শুরু করছিলাম, এখন ক্লোজ করে দিলাম, ঠিক আছে? অর্ডার লিস্ট শেষ। এখন বলো তো আমার পুরো অঙ্কে আর কোনো কাজ বাকি আছে? ধরো এইটুকুই অঙ্ক, এগুলো নাই। কি আছে? ধরো এইটাই অঙ্ক। তাহলে এটা কি আর কিছু করার বাকি আছে? না, নাই। তাহলে আমরা কি করবো বলতো? আমরা এখন কি এই যে বডি আর HTML এই দুটা ক্লোজ করে দিব। আমরা জানি নিচ থেকে উপরে, আগে বডি ক্লোজ, তারপরে কি করব? তারপরে HTML ক্লোজ, বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এখন ধরো আমি আরেকটা করার চেষ্টা করি এখানে, যদিও জায়গা কম। এইটা আমি একটু অন্য জায়গায় তুলে নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো বলছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো বা যে কোনো কিছু নিয়ে আমরা ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অ্যাপেল, বানানা, ধরো এই 4টা দেওয়া আছে।
এই 4টা ম্যাথ আমরা করব আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। তাহলে আমার প্রথম কাজ কি, HTML কমান্ড করে আমি করলাম। এরপর আমি কি কমান্ড করব, বডি কমান্ড করলাম। দেখো এই অঙ্কেও কি আমার কোনো টেবিল আছে, এরকম কোনো বক্স বা টেবিল আছে? নাই, কোনো টেবিল কিন্তু নাই। তাহলে আমার টেবিল, রো, টেবিল, হেডার এগুলো কিছু কিন্তু আমার হবে না। তাহলে আমার প্রথমে বুঝতে হবে এটা কি। আমি বুঝতে পারতেছি এটা একটা লিস্ট। কি এটা? লিস্ট। তাহলে আমরা কি কমান্ড করবো বলো তো? লিস্ট হইলে আমরা কমান্ড করবো হচ্ছে কোন লিস্ট, আগে সেটা বুঝতে হবে, রাইট? এখানে আমরা বুঝতে পারছি এটা একটা আনঅর্ডার লিস্ট। কোন লিস্ট? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হইলে আমরা কি লিখি মনে আছে? আনঅর্ডার লিস্টকে আমরা সংক্ষেপে আনঅর্ডারের ইউ, লিস্টের এল, ইউএল কমান্ড করব। সো আমরা এখানে প্রথমে কি কমান্ড করলাম? ইউএল। এখন খেয়াল করো আনঅর্ডার লিস্ট কি একটা আছে না 3 ধরনের আনঅর্ডার লিস্ট আছে? আমরা জানি 3 ধরনের আনঅর্ডার লিস্ট আছে, স্কোয়ার আছে, ডিস্ক আছে এবং সার্কেল আছে। এখন তোমাকে বলে দিতে হবে যে তুমি কোন টাইপের ডিস্ক করতে, মানে এই আনঅর্ডার লিস্ট করতে চাও। তাহলে আমরা টাইপ দিয়ে সেটা লিখে দিব। আমরা এখন কোন টাইপে আছে বলো তো? আমরা কোন শেপ নিতে চাই? স্কোয়ার শেপ নিতে চাই। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা স্কোয়ার। যদি আমার এই গোল গোল করে দেওয়া থাকতো, কি করে দেওয়া থাকতো বলতো? এরকম গোল করে দেওয়া থাকতো, তাহলে আমি এখানে লিখতাম টাইপ সমান সমান সার্কেল। ঠিক আছে, যদি এরকম ভরাট করে দিত তাহলে আমি কি লিখতাম? টাইপ সমান সমান কি লিখতাম বলতো? ডিস্ক লিখতাম। ঠিক আছে, এখন আমার লিস্ট আছে কয়টা বলতো? 1 2 3 4। তাহলে আমরা 4 বার এলআই দিব। যদি 5টা থাকতো তাহলে আমরা 5টা দিতাম। তাহলে এলআই দিলাম 5টা, এলআই 5টা। প্রথমটা কি আছে? ম্যাঙ্গো। তারপরটা কি আছে? জ্যাকফ্রুট। তারপরটা কি আছে? অ্যাপেল। তারপরটা কি আছে? বানানা। দেখো আমার কিন্তু কাজ শেষ, তাই না? আমার কাজ শেষ, লিস্ট লেখা শেষ। তাহলে আমরা কি করবো বলতো? এলআই কে ক্লোজ করে দিব। এটা শেষ, তার মানে কি এলআই ক্লোজ করে দিব। এটাও শেষ, তার মানে কি এলআই ক্লোজ করে দিব। এটাও শেষ, তাহলে কি এলআই ক্লোজ। খেয়াল করে দেখো পুরো অঙ্কে আমার কি আর কোনো লিস্ট আছে? নাই, এই 4টাই ছিল, শেষ। তার মানে কি এই আনঅর্ডার লিস্টটা ক্লোজ করে দিবে। এখন যেহেতু কাজ শেষ, টাইপ কিন্তু ক্লোজ করা লাগে না, শুধু ইউএল ক্লোজ করলেই হয়, টাইপ ক্লোজ করার কোনো প্রয়োজন নাই। তার মানে আমরা কি করলাম? 4টা লিস্ট ছিল, 4 বার এলআই দিয়ে লেখা শেষ, সবগুলো ক্লোজ। যেহেতু এখানে আর কিছু নাই, তার মানে আনঅর্ডার লিস্টটাকে আমরা ক্লোজ করে দিলাম। খেয়াল করো আমার অঙ্কে কিন্তু আর কোনো কাজ নাই। তাহলে আমরা কি করবো বলো তো? বডি ক্লোজ করবো, দেন HTML ক্লোজ করব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝছো। দেখো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট সেম, লিস্টের ম্যাথ সব সেম। তুমি একটা পারলে সব পারবা। এলআই মানে এই দেখো অর্ডার লিস্টের ক্ষেত্রে এখানে কি হয়? ওএল হয় আর এখানে ওএল ক্লোজ হয়। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল হয় আর এখানে ইউএল ক্লোজ হয়। বাকি পুরো অঙ্ক কিন্তু সেম, কোনো চেঞ্জেস নাই, পুরো অঙ্কই সেম। তুমি একটা পারলে বাকিটা পেরে যাবা। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবা, কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের একটা ডিফল্ট আছে। ঠিক আছে, কম্পিউটারের ডিফল্ট হচ্ছে এই যে এইটা। আউটার লিস্টের ক্ষেত্রে কম্পিউটারের ডিফল্ট হচ্ছে 1 2 3 4, আর আনঅর্ডারের ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে ডিস্ক। কম্পিউটারের ডিফল্ট কি? আনঅর্ডার মানে হচ্ছে 1 2 3 4, আর সরি অর্ডার মানে 1 2 3 4, আনঅর্ডার মানে হচ্ছে ডিস্ক। অর্থাৎ আমরা যে এগুলার ক্ষেত্রে কি করতে হয়? আমার ওএল দিয়ে টাইপ লিখতে হয়। কোন টাইপ আছে? রোমান সংখ্যায় করতে হবে। ঠিক আছে, আবার এইটা যদি থাকে আমরা আবার কি কমান্ড করবো? ওএল টাইপ কি করতে হবে? বড় হাতের এ দিয়ে করতেছি আমরা, তাহলে বড় হাতের এ। ঠিক আছে, বাট এইটার ক্ষেত্রে শুধু ওএল লিখলেই হয়, শুধু ওএল দিলেই কম্পিউটার বুঝতে পারে 1 2 3 4, কারণ কম্পিউটারের ডিফল্ট কে ও। ঠিক আছে, কম্পিউটারের ডিফল্ট হচ্ছে 1 2 3 4। আবার আনঅর্ডারের ক্ষেত্রে আমরা যখন এটা করতেছিলাম, খেয়াল করো ইউএল টাইপ দিয়ে লিখে দিতে হচ্ছিল যে আমরা এটা কি করতেছি? সার্কেল দিয়ে করব, অথবা আমরা এটা কি করতেছি? ইউএল টাইপ স্কোয়ার। ঠিক আছে, আমরা কি করব? স্কোয়ার দিয়ে করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার দিয়ে দিতে হচ্ছিল। বাট আমার যদি এরকম থাকে শুধু ইউএল দিলেও হবে, কারণ এটা কি ডিফল্ট। শুধু ইউএল বললেও কম্পিউটার কি বুঝতে পারে? আনঅর্ডার লিস্ট হবে সেটাই বুঝতে পারে। ঠিক আছে, অর্ডার লিস্ট কি? ওএল দিলে 1 2 3 4 বুঝে, আর আনঅর্ডারে শুধু ইউএল দিলে কি বুঝে? ডিস্ক আকারে বুঝে। তবে তোমরা চাইলে কি করতে পারো? 1 2 3 4 অথবা তোমার ওটা লিখেও দিতে পারো। ঠিক আছে, আনঅর্ডারে কি দিতে পারো? এই ডিস্ক দিয়েও দিতে পারো, আবার যে ইউএল টাইপ ডিস্ক অথবা অর্ডারের ক্ষেত্রে 1 2 3 4 এটা দিতে পারো। ঠিক আছে, এই যে এখানে বললাম না ওয়েল, শুধু ওয়েল দিলেই 1 2 3 4 বুঝে না, অথবা তোমরা চাইলে ওয়েল টাইপ 1 দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে এটা না দিলেও হয়, এমসিকিউ এর ক্ষেত্রে পড়তে পারে। এখানেও কি ইউএল টাইপ
ডিস্ক তোমরা না লিখে দিতে পারো তোমাদের ইচ্ছা, বাট না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। যদিও আমরা এখানে একটু পরেই তোমার এখানে স্লাইডে লিখে দিয়েছি ব্যাপারটা। এখানে খেয়াল করো, এটা হচ্ছে 1 2 3 4, এই যে লেখা আছে 1 2 3 4 বাদে অন্যভাবে থাকলে টাইপ দিয়ে সেটার নাম লিখে দিতে হবে, যেমন বড় হাতের এ, রোমান সংখ্যা এ, এটা লিখে দিতে হবে। না থাকলে কিছু না লিখে দিলে কি আসবে, অর্থাৎ শুধু ওয়েল দিলে 1 2 3 4 ফরম্যাটে আসবে, ঠিক আছে। ওকে, পরেরটাও খেয়াল করো, আনঅর্ডার লিস্টে কিছু না লিখলে কি আসবে, ডিস্ক আসবে। আর অন্যভাবে থাকলে টাইপ দিয়ে সেটা লিখে দিতে হবে, সার্কেল থাকলে সার্কেল, ঠিক আছে। ওকে, আমরা এবার টেবিল রিলেটেড একটা ম্যাথ করে দেখি এই টাইপের, ঠিক আছে। এটা দিয়ে আমরা একটু দেখি যে পারি কিনা আমরা। ওকে, সো খেয়াল করে দেখো, আমরা এখানে এই ম্যাথটা করার চেষ্টা করি, টেবিল ও লিস্ট রিলেটেড প্রোগ্রাম আমরা এটা করার চেষ্টা করি। এখানে খেয়াল করো, আমার প্রথমে যেহেতু HTML আছে, আমরা HTML দিলাম। এরপরে মানে আগে যে লিস্ট ছিল সেটার কিন্তু কোনো টেবিল ছিল না, এইভাবে টানা আসতেছিল, এই বক্স কিন্তু ছিল না। এখন আমরা বক্স দিয়ে করার চেষ্টা করি, যে বক্স রিলেটেড থাকলে আমরা কি করব। HTML এর পরে আমরা কি লিখবো, বডি লিখবো। এরপরে দেখবো আমার যেহেতু টেবিল আছে, রাইট, টেবিল আছে না। এখন আমার আগের বার কি 1 2 3 4 করে এভাবে লেখা ছিল, কোনো এমনি টেবিল ছিল না। যেহেতু এখন টেবিল আছে, আমার কি কমেন্ট করতে হবে বলো তো, আমার হচ্ছে টেবিল লিখতে হবে। এবং বর্ডার কত দিয়ে আমরা সবসময় নর্মালি বর্ডার সমান সমান 1 দিয়ে থাকি, ঠিক আছে। টেবিল বর্ডার 1 আমরা কমান্ড করে দিলাম। ওকে, এরপরে আমরা সবাই জানি যে আমরা প্রথমে কি ক্রিয়েট করব, রো ক্রিয়েট করব। রো ক্রিয়েট করতে গেলে কি কমান্ড করতে হয় বলো তো, টিআর। কি কমান্ড করব আমরা, টিআর। তাহলে একটা টেবিল রো কমান্ড করলাম, টিআর কমান্ড করলে কম্পিউটার একটা রো বানাই। এখন এই রোতে কি যাবে বলো তো, এই রোতে যাবে হচ্ছে লিস্ট, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এই তিনটা জিনিস যাবে এই লিস্টে, রাইট। তাহলে এই লিস্টটা তিনটা কি আমার হেডার না ডাটা বলো তো। প্রথম রোতে থাকলে কি হয়, প্রথম রোতে থাকলে আমরা জানি যে এটা একটা হেডার। হেডার হইলে আমরা কি কমান্ড করি, টিএইচ কমান্ড করি। টেবিল হেডার, টেবিলের টি, হেডারের এইচ, টিএইচ। তাহলে আমরা তিনটা টেবিল হেডার আছে, আমরা টিএইচ 3 বার কমান্ড করলাম। খেয়াল করে দেখো, এই টেবিল হেডারের এই বক্সটাতে খেয়াল করো, এই বক্সে শুধু একটা বক্স, পুরোটা না, এই বক্সে এই লিস্ট লেখাটা কি বামে আছে, মাঝে আছে না ডানে আছে। খেয়াল করো, এই বক্সের লিস্ট কিন্তু মাঝে আছে। বলতো বামে মাঝে ডানে থাকলে আমরা কি করি, অ্যালাইনের কাজ করি। তাহলে আমরা এখানে অ্যালাইন লিখবো। ও কই আছে বলতো, মাঝে আছে, মাঝে থাকলে আমরা কি লিখবো, অ্যালাইন সমান সমান সেন্টার। কি কমান্ড করব, অ্যালাইন সমান সেন্টার। এবার খেয়াল করো, সাবস্ক্রিপ্ট কই আছে, সাবস্ক্রিপ্ট আছে কিন্তু বামে, বামে মাঝে না ডানে, ও কই আছে, এই বক্সের বাম পাশে আছে। বাম পাশে, কোন পাশে, বাম পাশে। বাম পাশে থাকলে আমরা কি করব, অ্যালাইন সমান সমান কি দিব বলতো, লেফট দিব। অ্যালাইন সমান কি দিব, লেফট দিব। এবার আসো সুপারস্ক্রিপ্ট, এইটা কই আছে, বামে মাঝে না ডানে, এই বক্সের কই আছে বলতো, ডান সাইড আছে। ডান সাইডে থাকলে আমরা কি লিখবো, অ্যালাইন সমান সমান কি লিখবো, অ্যালাইন সমান সমান রাইট। অ্যালাইন সমান রাইট, আমরা অ্যালাইন সমান রাইট কমান্ড করে দিলাম। বলতো এইখানে আর কিছু হবে, এই রোতে কি আর কিছু যাবে না, এই তিনটাই। এখন আমরা একটু লিখে নিই, প্রথমটা কি ছিল বলতো, প্রথম লিস্টের নাম কি, প্রথমে যে যেটা ছিল প্রথম হেডারের নাম কি, লিস্ট বলে লিস্ট বলেছি। দেখো এটা কি ছিল, সাবস্ক্রিপ্ট লিখে নিলাম। তারপরটাকে সুপারস্ক্রিপ্ট, আমরা সেটাও লিখে নিলাম। খেয়াল করো, এই হেডার ফাইল কিন্তু লেখা শেষ। তাহলে আমরা কি করবো বলতো, এই টিএইচটাকে আমরা ক্লোজ করে দিলাম। টিএইচ ক্লোজ, টিএইচ ক্লোজ এবং টিএইচ ক্লোজ। দেখো এই রোতে কিন্তু আর কিছু যাবে না, কিছু যাবে না। লিস্ট, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের পরে কিন্তু আর কিছু বাকি নাই। তার মানে এই লিস্ট শেষ। লিস্ট শেষ হইলে আমরা কি করব, এই রো শেষ, তার মানে আমরা কি করব, টিআর ক্লোজ করে দিব। তাহলে আমরা এই রো ক্লোজ করে দিলাম। অঙ্ক কিন্তু আমার শেষ হয় নাই, আমার অঙ্কে কিন্তু আরো রো বাকি আছে, তাই তো। এই যে আরো একটা রো বাকি আছে। আবার রো থাকলে আমরা কি কমান্ড করব, টিআর কমান্ড করব। এখন এই রোতে কি কি যাবে বলতো, এইটা যাবে, এইটা যাবে এবং এইটা যাবে। এখন এইগুলো কি হেডার না ডাটা বলতো, অবশ্যই এগুলো আমার ডাটা। তাহলে আমি কি কমান্ড করলাম, টিডি কমান্ড করলাম, ঠিক আছে। যে একটা ডাটা, টেবিল ডাটা, টেবিলের টি, ডাটার ডি, টিডি, ঠিক আছে। এখন এই ডাটাতে আমরা দেখলাম এটা কিভাবে আসে। খেয়াল করে দেখো, এইটা একটা লিস্ট,
এইটা ডাটা, ঠিক আছে, টেবিলের ডাটা, এটাও ডাটা, এটাও ডাটা, এটাও ডাটা, বাট এই ডাটাটা কিভাবে আছে বলো তো? লিস্ট আকারে আছে। কিভাবে আছে? লিস্ট আকারে আছে। কোন লিস্টে আছে দেখো, শেপ দেওয়া, তার মানে আনঅর্ডার লিস্টে আছে। তাহলে আমরা কি করব? ইউএল দিব। ইউএল এর টাইপ কি হবে বলো তো? কোন টাইপের আছে? গোল গোল করে আছে, তার মানে কি দিব? সার্কেল দিব। ঠিক আছে, গোল গোল করে আছে মানে সার্কেল দিলাম। এখানে লিস্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এলআই কমান্ড করব কয়বার বলো তো? একবার, দুইবার এবং তিনবার। তিনটা আছে তাই, যদি চারটা থাকতো আমরা চারটা দিতাম, পাঁচটা থাকলে পাঁচটা দিতাম। প্রথম লিস্টকে বুক, প্রথম লিস্টকে বুক, তারপরটাকে পেন, তারপরে কে? পেন্সিল। দেখো লিস্ট লেখা শেষ। লিস্ট লেখা শেষ হলে আমরা কি করি? লিস্ট লেখা শেষ হলে আমরা এলআইটাকে ক্লোজ করব। এই এলআই ক্লোজ, এই এলআই ক্লোজ। এই লিস্টে কি আর কিছু বাকি আছে? এই লিস্টে কিন্তু আর কিছু বাকি নাই। তাহলে আমার কি, এই আনঅর্ডার লিস্টটা কিন্তু শেষ। তাহলে আমরা কি করব? ইউএলটাকে ক্লোজ করে দিলাম, যেহেতু আনঅর্ডার লিস্ট ক্লোজ। ঠিক আছে, খেয়াল করো এই যে ডাটা, এই ডাটাতে আর কিছু আছে? এই তিনটা বাদে কিন্তু এই ডাটাতে আর কিছু নাই, ডাটা শেষ। তার মানে আমরা কি করব? এই যে টিডিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডাটাটাকে কিন্তু আমরা এখন ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ডাটা ক্লোজ। আমার অঙ্ক কিন্তু শেষ হয় নাই, অঙ্কে কিন্তু এইটা এবং একটা আরো ডাটা আছে। ঠিক আছে, বাট সবাই এখন বলে কি করে জানো? এই রোটাকে এখানে ক্লোজ করে দেয়, টিআর ক্লোজ করে দেয়। বাট এখানে টিআর বা টেবিল রো কিন্তু ক্লোজ হবে না। কেন ক্লোজ হবে না? এই পুরাটা মিলে কিন্তু একটা রো, এই শুধু এতটুকু কিন্তু একটা রো না, এইটা একটা ডাটা জাস্ট। এই তিনটা ডাটা মিলে কিন্তু একটা রো। তার মানে এখানে কিন্তু আমরা রো ক্লোজ করবো না। রো ক্লোজ হবে কোথায়? এই পর্যন্ত শেষ করে তারপরে রো ক্লোজ হবে। এখন এইখানে যে আমার নতুন একটা ডাটা আছে, তাহলে আমরা ডাটা কমান্ড বললাম। খেয়াল করে দেখো এই ডাটাতে এইচ আর এসও নর্মাল আছে, বাট এই 2 আর 4 কই আছে? 2 আর 4 আছে হচ্ছে নিচে। তাহলে আমরা এইচ নরমালি আছে, আমরা এইচ নরমাল লিখলাম, বাট 2 কই আছে? নিচে আছে। নিচে থাকলে আমরা কি দিই মনে আছে? নিচে থাকলে আমরা এসইউ বি দেই, এসইউ বি। তাহলে এসইউ বি কে নিচে আছে? 2 নিচে আছে। এখানে এসও কি নিচে আছে? নাই। তাহলে আমরা কিন্তু এসইউ বি আগে ক্লোজ করে দিব, কারণ এসও নরমালি আছে। তাহলে এসও কই আছে? এসও আছে হচ্ছে আমার নরমালি। তাহলে আমরা এসও নরমালি লিখলাম। শুধু 2 নিচে ছিল তাই আমরা 2 কে নিচে বসাইছি। ঠিক আছে, এসও নরমাল আছে এই জন্য আমরা বসাই নাই। এখন খেয়াল করো 4 কিন্তু আবার নিচে আছে। তাহলে আমরা আবার কি দিব? এসইউ বি কে নিচে আছে? 4, এসইউ বি ক্লোজ। ঠিক আছে, ঠিক আছে, এসইউ বি ক্লোজ। এখন এই ডাটা, এই ডাটাতে আর কিছু যাবে না, এই ডাটাতে আর কিছু যাবে না। তাহলে আমরা কি ক্লোজ করব? এই টিডিটাকে ক্লোজ করে দিব। আমি যদি এই জিনিসটা আবার বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, যদি কেউ কনফিউশন থাকে, দেখো এইচ নরমাল ছিল, আমরা এইচ নরমাল লিখলাম। 2 নিচে ছিল, আমরা এসইউ বি দিয়ে কে নিচে আছে? 2, এসইউ বি ক্লোজ। এসও কিন্তু নরমাল ছিল, আমরা এসও নরমাল রাখলাম, বাট এই 4টা কই আছে? নিচে আছে। নিচে থাকলে কি করবে? এসইউ বি কে নিচে আছে? 4, এসইউ বি ক্লোজ। এই ডাটা দিয়ে আর কিছু যাবে? এই ডাটা কিন্তু পুরোটা শেষ। তাহলে আমরা ওই টিডিটাকে, এই যে টিডি শুরু করেছি, এটা এখানে ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে আমরা পরের ডাটায় যাই। পরের ডাটা খেয়াল করো, এখানে a প্লাস বি, এটা কিন্তু নরমাল আছে, উপরে আছে কে? 2। তাহলে আমরা a প্লাস বি, যে ব্র্যাকেট a প্লাস বি, এটা নরমাল আছে আমরা রাখলাম, আর 2টা কই আছে? উপরে আছে। উপরে থাকলে আমরা কি করি বলতো? উপরে থাকলে আমরা এসইউপি সুপারস্ক্রিপ্টের কাজ করব। এসইউপি কে উপরে আছে? 2, এসইউপি ক্লোজ। ঠিক আছে, সরি পি হবে, এসইউপি ক্লোজ। ওকে, এখন খেয়াল করো a প্লাস বি কিন্তু নরমাল ছিল, লিখলাম। 2 উপরে ছিল, তো এসইউপি 2, এসইউপি ক্লোজ। এই ডাটা কি শেষ না? এই ডাটা কি আর কিছু আছে? নাই। তাহলে আমরা কি করব? এই ডাটাটাকে আমরা এখন ক্লোজ করে দিব। ঠিক আছে, খেয়াল করো এই যে রো, এইখানে যে রো কমান্ড করছিলাম, এই রো কিন্তু মানে এই পুরাটাকে রিপ্রেজেন্ট করে, তাই না? এই পুরাটা কিন্তু এখন শেষ হলো, তার মানে এই রোটাকে আমরা এখন ক্লোজ করব। কি করব? এখন ক্লোজ করব। ঠিক আছে, এই রো কিন্তু এখানে ক্লোজ হবে না, এই সবগুলোর কাজ শেষে আমরা ক্লোজ করব। খেয়াল করো আমার কিন্তু অঙ্ক শেষ, আর কিছু বাকি নাই। তাহলে আমরা কি করি? নিচ থেকে এই তিনটাকে ক্লোজ করি, রাইট? তাহলে আমরা কি করব? প্রথমে আমরা একটা টেবিল ক্লোজ করব, তারপরে কি করব? বডি ক্লোজ করব, এরপর আমরা কি করব? HTML কে ক্লোজ করে দেব। নিচ থেকে উপরে আমরা ফার্স্টে ক্লোজ করে দিব। ঠিক আছে, সো
আজকে অনেক রুলস শিখেছো এবং অনেকগুলো ম্যাথ করাই দিলাম। দুইটা লিস্ট নর্মাল থাকলে কিভাবে করবা, অর্থাৎ টেবিল ছাড়া থাকলে কিভাবে করবা, এবং টেবিল সহ থাকলে কি করবা। তাছাড়া আমরা কিন্তু অ্যালাইনমেন্টের কাজ, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজও শিখেছি। এর বাইরে তোমাদের কিন্তু আরো অনেক রুলস শিখাইছি। এই রুলসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক ম্যাথ করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা আজকের পুরো ক্লাসটা বুঝতে পারছো কিনা। তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি, একটু কমেন্ট বক্সে জানাও যে ক্লাসটা কেমন ছিল এবং বুঝছো কিনা।